সালামু আলাইকুম। আচ্ছা, নিশ্চয়ই শুনতে পাচ্ছ। দেখো, তোমাদের উপস্থিতি তো আজকে একেবারে কম। তো দেখি, আমাদের ক্লাস নিতে নিতে হয়তো আরো কিছু সংখ্যক বাড়তে পারে। দেখো, আজকে আমরা পড়বো হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েটস দের উপরে যে রাইটিংটা, সেটার ব্রিফ কোশ্চেন। তো চলো আমরা দেখি, শুরু করি। এই যে এই প্রশ্নটা। আচ্ছা, এটাই তো, তাই না? আমাদের সাজেশন অনুযায়ী স্টাডি অফ পোয়েট্রিটা আমরা শেষ করেছি। আমরা আজকে পড়বো হচ্ছে এটা, মেটাফিজিক্যাল পোয়েটস, এটার উপরে ব্রিফ কোশ্চেনটা। আচ্ছা, এই যে, ওকে, দেখো। হোয়াট আচ্ছা, হু ওয়াজ টি এস এলিয়ট? টি এস এলিয়ট কে ছিলেন? টি এস এলিয়ট ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস, ক্রিটিক্স অ্যান্ড ড্রামাটিস্ট অফ দ্য 20th সেঞ্চুরি। টি এস এলিয়ট, তিনি ছিলেন যত বড় বড় পোয়েট ছিলেন তাদের ভেতরে একজন, ক্রিটিকদের ভেতরে একজন, এমনকি ড্রামাটিস্ট, 20th সেঞ্চুরি ড্রামাটিস্টদের মধ্যে একজন। তোমরা ওই যে থার্ড ইয়ারে পড়েছো না, ওয়েস্টল্যান্ড? ওয়েস্টল্যান্ড কি এই ইয়ারে পড়লা? ফোর্থ ইয়ারে? জি স্যার, ফোর্থ। ও, আচ্ছা। তাহলে ফোর্থ ইয়ারে আমরা এর ওয়েস্টল্যান্ড কবিতাটা পড়েছি, আর তারপর যে আলফ্রেড প্রুফক পড়েছি, আর এইটা পড়ছি এখানে আবার দেখো, ওর ক্রিটিসিজমটাও আমরা পড়ছি। ড্রামাটা আমার মনে নাই আমরা পড়েছি কিনা, আমরা আমাদের সিলেবাসে ছিল না কখনো আর কি। তো তিনি একই সঙ্গে পোয়েট, ক্রিটিক্স এবং ড্রামাটিস্ট 20th সেঞ্চুরির। হাউ ডাজ এলিয়ট ক্যারেক্টারাইজ দ্য ওয়ার্ক অফ দ্য 17th সেঞ্চুরি? তিনি 17th সেঞ্চুরির যে আহ, কাজগুলি, সাহিত্যের কাজগুলি, সেগুলোকে তিনি কিভাবে ক্যারেক্টারাইজ করেছেন, মানে সেগুলোর কি বৈশিষ্ট্য কথা তিনি উল্লেখ করেছেন? Eliot characterizes the poetical work of the 17th century as more often named than read, and more often read than profitably studied. তিনি এটার ক্যারেক্টারিস্টিক্স বলতে গিয়ে এই কথাটা বলেছেন যে 17th সেঞ্চুরির যে রাইটিং গুলো, সেগুলো পড়ার চাইতে নাম বেশি হয়। মানে মানুষ পড়ে না অত বেশি, কিন্তু এত প্রচার প্রচারণা যে তাদের নাম করে খুব। এরপর আবার বলতেছে, পড়াও যতটুকু হয় সেইটার চাইতেও, মানে কিছুটা পড়াও হয়, বাট এটা প্রফিটেবলি স্টাডিড না। খুব মনোযোগের সহিত কেউ পড়ে না। পড়া হয় কিন্তু সেই পড়াটা আবার কম হয় নামের চাইতে। মানে সবচেয়ে বেশি প্রচার প্রচারণা হয়, নেম ফেম হয়, তারপর কিছুটা পড়া হয়, তারপরে কিছুটা প্রফিটেবলি স্টাডি করা হয়, মানে এক কথায় বুঝে শুনে সুন্দর করে ওইটা পড়া হয়। হোয়াট ইজ এলিয়টস বিলিভ, কমেন্ট অন গিয়ারসনস অ্যান্থোলজি? তিনি গিয়ারসনের যে অ্যান্থোলজি রয়েছে, সেই অ্যান্থোলজির ব্যাপারে কি কমেন্ট করতেছেন আর কি। আচ্ছা, অ্যাবাউট গিয়ারসনস অ্যান্থোলজি, গিয়ারসনের যে সংকলন, সেই সংকলন সম্পর্কে এলিয়ট কমেন্টস দ্যাট ইটস আ প্রাইস অফ ক্রিটিসিজম, সরি, ইটস এ পিস অফ ক্রিটিসিজম অ্যান্ড এ প্রভোকেশন অফ ক্রিটিসিজম। তিনি বলতেছেন যে এই রাইটিংটা একটা ক্রিটিসিজমের রাইটিং, অর্থাৎ এই গিয়ারসনের যে সংকলন সেটা, এবং একই সঙ্গে এটা হচ্ছে ক্রিটিসিজম অফ, প্রভোকেশন অফ ক্রিটিসিজম, অর্থাৎ ক্রিটিসিজমের বা সমালোচনা করার জন্য যেন প্রভোগ করা হচ্ছে, তাড়িত করা হচ্ছে, বা এক্সাইটেড করা হচ্ছে। হাউ ডাজ এলিয়ট ব্র্যান্ড গিয়ারসনস মেটাফিজিক্যাল পোয়েট্রি? এলিয়ট কিভাবে গিয়ারসনের যে মেটাফিজিক্যাল পোয়েট্রি, সেটাকে তিনি ব্র্যান্ড করেছেন, সেটা নেম ফেম বাড়িয়েছেন? এলিয়ট ব্র্যান্ডস ইট অ্যাজ এ সো কল্ড স্কুল অফ পোয়েট্রি অর এ মুভমেন্ট। টি এস এলিয়ট এই তোমার মেটাফিজিক্যাল পোয়েট্রির যে স্কুল অফ পোয়েট্রি বা যে মুভমেন্ট, এটাকে তিনি ওইভাবে মানতে রাজি না। এই জন্য তিনি এটাকে আখ্যায়িত করেছেন, ব্র্যান্ডাইজ করেছেন একটা সো কল্ড স্কুল অফ পোয়েট্রি নামে, মানে তথাকথিত, এইটা বলেছেন তিনি। হোয়াট ইজ অ্যাকর্ডিং টু এলিয়ট এক্সট্রিমলি ডিফিকাল্ট অ্যাবাউট দ্য মেটাফিজিক্যাল পোয়েট্রি?
এলিয়টের মতে কোন জিনিসটা সত্যিকার অর্থে খুবই কঠিন এই মেটাফিজিক্যাল পোয়েট্রির ক্ষেত্রে? According to Eliot, it is extremely difficult to define metaphysical poetry and to decide what poets practice it and in which of their verses. এলিয়টের মতে এটা সত্যিই খুব ডিফিকাল্ট যে মেটাফিজিক্যাল পোয়েট্রিকে সংজ্ঞায়িত করা, এবং একই সঙ্গে কোন পোয়েটরা মেটাফিজিক্যাল পোয়েট এবং কারা এই মেটাফিজিক্যাল পোয়েট হিসেবে প্র্যাকটিস করতেছে, এবং তাদের রাইটিং গুলো কোন রাইটিং গুলো মেটাফিজিক্যাল পোয়েট্রি, এইটা বুঝতে পারাটা কঠিন। মানে একই সঙ্গে এটা সংজ্ঞায়িত করা কঠিন, দুই নাম্বার হচ্ছে এই রাইটিং গুলোর কোনটা মেটাফিজিক্যাল আর কোনটা মেটাফিজিক্যাল না, এটাও বোঝা কঠিন, তিনি বলেছেন। Who are the two poets whom Eliot considers nearer to Donne than any other poets? কোন দুইজন কবিকে আমাদের টিএস এলিয়ট মনে করেন যে তারা ডানের ঠিক কাছাকাছি লেভেলের এবং অন্য যে কোনো পোয়েটদের চাইতে মানে তারাই সেরা আর কি? Eliot considers Andrew Marvell and Bishop King as nearer to Donne than any other poets are to him. টিএস এলিয়ট তিনি কনসিডার করেন যে অ্যান্ড্রিউ মার্ভেল এবং বিশপ কিং এই দুইজন জন ডানের কাছাকাছি মাপের রাইটার বা পোয়েট, এবং অন্য যারা পোয়েটরা রয়েছে তাদের চাইতে আর কি, তাদের চাইতে এই মার্ভেল এবং বিশপ বেশি এগিয়ে। টু হুইচ পিরিয়ড অফ লিটারেচার ডাজ দ্য পোয়েট্রি অফ জন ডান বিলং? বলা হচ্ছে যে জন ডানের যে কবিতাগুলি, এগুলো কোন যুগকে বিলং করে, কোন যুগের কবি ছিলেন জন ডান, আর জন ডানের রাইটিং গুলো কোন যুগের? তো এক কথা, দ্য পোয়েট্রি অফ জন ডান বিলংস টু দ্য লেট এলিজাবেথান পোয়েট্রি। জন ডানের যে কবিতাগুলো এগুলো বিলং করে লেট এলিজাবেথান যুগের যে যুগ সেটাকে আর কি, লেট এলিজাবেথান। একটা জিনিস এমনি চিন্তা করছো কখনো? ব্যাপারটা এরকম যে তোমরা যারা আছো তারা তো জেনজি, মানে বলাই হচ্ছে যে তোমরা এই ইন্টারনেটের যুগে বড় হয়েছো। তোমরা বুদ্ধি হওয়ার পর থেকেই দেখতেছো হাতে ইন্টারনেট, স্মার্টফোন। এখন কথা হলো একটা সময় চিন্তা করো, মোবাইল বলে যে কিছু আছে এটা তুমি জানোই না। 2000 সালের আগের কথা চিন্তা করো, আমরা আমরা কিছুটা জানি আর কি। যেখানে চিঠি পাঠাতে গেলেও একজনের খবর নাও, হয়তো তোমার কেউ নিয়ারেস্ট ডিয়ারেস্ট কেউ বান্দরবন থাকে, তুমি হয়তো রাজশাহী থেকে চিঠি পাঠিয়েছো, যায় ওই চিঠিটার আবার উত্তর আসতে 15-20 দিন লাগে। তো এরকম অনেক হয়েছে যে উত্তর আসছে, যার উদ্দেশ্য উত্তর আসছে সে হয়তো এর ভেতরে মারা গেছে। আহ, দেখা যায় যে 7 দিন আগে সে মারা গেছে। তো এরকম তো হয়েছে আগে। পার্সেলের ক্ষেত্রেও তাই, তুমি কোন একটা পার্সেল পাঠাইছো, ওই 10-12 দিন লাগছে। আবার হয়তো বা জরুরি ভিত্তিতে পাঠানো পাঠানো যেত, তখনও সিস্টেম ছিল, কিন্তু তখন এই যে এরকম কুরিয়ার এতটা লেভেলের ছিল না। এখন তুমি চিন্তা করো, এটা আমরা জাস্ট 20-30 বছর আগের কথা চিন্তা করতেছি। আজ থেকে 100 বছর আগে, 200 বছর আগে, বা এই যে জর্ডানের যে সময় আছে 500 বছর আগে, 400-500 বছর আগে, নো ইলেকট্রিসিটি, নো ইন্টারনেট, হ্যাঁ, নো টেলিভিশন, নো মোবাইল, তাই না? কোনো সিডি ভিসিআর, কোনো কিচ্ছু নাই, ইলেকট্রিসিটি নাই, এগুলো তো দূরের কথা, রেডিও নাই, কোনো কিচ্ছু নাই। তখনকার এন্টারটেনমেন্টের মূল জিনিসটাই হচ্ছে এই সাহিত্য পড়া, পুঁথি পড়া। বাংলাদেশে তো পুঁথি, বা ওদের ওদের ওই যে এপিক, যেটা এপিক টাইপের রাইটিং গুলোই কাইন্ড অফ পুঁথি আর কি। তো এইটা, এবং তাদের থিয়েটারে যে নাটকগুলো মঞ্চায়িত হয় সেইগুলো। ইনফ্যাক্ট জন ডানের যে সময়, সেই সময়টাতে এই প্রায় সমসাময়িক উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন। তো এই সময়টাতেই ওই যে মঞ্চ নাটকের যে বিষয়টা আর কি, থিয়েটারের যে বিষয়টা সেটা, তাও নাটকগুলো ধরো এখনকার মতো এত আলোক উজ্জ্বল রঙ্গমঞ্চে হয়নি, পরিবেশিত হয়নি। তাহলে এমন একটা সময়, যে সময়টাতে তুমি তোমার এরিয়ার ভেতরে ছাড়া দূর পৃথিবীতে কোথায় কি ঘটতেছে তুমি জানো না, তখন তো আর এরকম পত্রিকা নাই, তাই না? তো তোমার বিনোদনের একমাত্র উৎসই হচ্ছে পোয়েট্রি, তারপরে নোভেল, এইগুলো, ইতিহাস, এইগুলো। তো চিন্তা করো বিষয়টা কেমন, অন্ধকার পৃথিবী, মানে কুপির বাতি, লাইটের বাতি তার কতটুকু আলো হয়?
তো এরকম এই যুগগুলোতে অনেক সময় এরকম মনে হতে পারে যে এত কবিতা বা এত হচ্ছে উপন্যাস টুপন্যাস এগুলো নিয়ে এত মাতামাতি কেন, ওই সময় ওইদিকে কেন হয়েছে? কারণ এন্টারটেনমেন্টের একমাত্র উৎস ছিল ওইগুলোই। মানুষ সারাদিন কাজ করতো, সন্ধ্যায় এসে এই যে আমার নানারা গল্প করে আর কি, এখনো বেঁচে আছে আমার নানা, যে আজ থেকে ধরো 30-35 বছর, 30-35 না, আজ থেকে 50 বছর আগে ধরো কি করতো, তারা সারাদিন কাজকর্ম করতো, করে এসে তোমার দেখা যাচ্ছে যে গ্রামের একটা বড় বট গাছের নিচে, তারপরে একটা পুকুরের ধারে সবাই মিলে বসতো। যে পড়তে পারতো তাই একটা পুঁথি পাঠ করতো, সময় সময় গান গাইতো গলা ছেড়ে, আর বাকিরা সবাই শুনতো বসে বসে। এটাই ছিল। তারপরে গল্প করতো। আমরা আমাদের ছোটবেলায় দেখেছি আমাদের দাদি নানি আমাদেরকে গল্প শোনাইতো, বিভিন্ন রকমের রূপকথার গল্প। আর এখনকার ছেলেপেলে, আমি আমার ছেলেপেলে সময় সময় ট্রাই করি যে আয় বাবা গল্প শোনাই, শুনবেই না, মোবাইল দাও। মোবাইল দাও। আমার আমার মেয়ে 2 বছর বয়স, 2 বছর এখনো হয়নি, কথা শিখে গেছে, মোবাইল দাও। তো বিষয়টা এটাই যে এই সময়গুলো কেমন ছিল, মানে আমাদের চিন্তা করতেও গা শিউরে ওঠে, তাই না? ইলেকট্রিসিটি সারা পৃথিবী, চিন্তা করো একবার। ইন্টারনেট, এই যে কয়েকদিন, এই যে 8-10 দিন যে ইন্টারনেট ছিল না আন্দোলনের সময়, কি অবস্থা আমাদের। ওকে, হোয়াট ডিড জনসন বোরো ফ্রম? হোয়াট ডিড জনসন বোরো ফ্রম? জনসন বোরোড ফ্রম দ্য ল্যাটিন। জনসন ধার করেছিলেন ল্যাটিন থেকে। কি ধার করেছিলেন? দেখ, প্রশ্নটাই অসম্পূর্ণ। হোয়াট এলিমেন্ট অফ পোয়েট্রি ইজ কমন ফর ডান অ্যান্ড কাউলি? জন ডান এবং আব্রাহাম কাউলির পোয়েট্রির কমন এলিমেন্টটা কি? Both of them employ a device which is sometimes considered characteristically metaphysical. দুইজনই একটা ডিভাইস ব্যবহার করেছেন রাইটিং এর ক্ষেত্রে, এবং সেটাকে বিবেচনা করা হয় মাঝে মাঝে যে বৈশিষ্ট্যগত দিক থেকে তারা হচ্ছে মেটাফিজিক্যাল। মেটাফিজিক্যাল মানে, শব্দটার মানে তো জানা আছে, বিয়ন্ড ফিজিক্যাল, অর্থাৎ এমন কিছু টপিক নিয়ে রাইটিং করা যেগুলোর আসলে কোনো ফিজিক্যাল অস্তিত্ব নাই, যেমন লাভ, ফেইথ, সোল, ডেথ, গড, এগুলো। হোয়াট ইজ দ্য পোয়েটিক ডিভাইস ইউজড বাই বোথ ডান অ্যান্ড কাউলি? ডান এবং কাউলি দুইজনই কোন পোয়েটিক ডিভাইসটা ব্যবহার করেছেন? এখানে বলতেছে কমন এলিমেন্ট হচ্ছে তারা একটা পোয়েটিক ডিভাইস ব্যবহার করেছে এবং সেটা মেটাফিজিক্যাল। কারণ কথা হচ্ছে এখানেও আবার বলতেছে যে কোন ডিভাইসটা তারা ব্যবহার করেছেন। দ্য ডিভাইস অফ দ্য ইলাবোরেশন অফ ফিগার অফ স্পিচ টু দ্য ফার্দেস্ট স্টেজ টু হুইচ ইনজেনিউইটি ক্যান ক্যারি ইট। এক কথায় তারা কনসিট ব্যবহার করেছেন। ইলাবোরেট কনসিট আর কি। যে ইলাবোরেট কনসিপ্টটা ব্যবহার করেছেন সেটারই সেটাকে এখানে ল্যাঙ্গুয়েজ দিয়ে বলা হচ্ছে। বলা হচ্ছে যে ডিভাইস ইজ আ ইলাবোরেশন অফ ফিগার অফ স্পিচ, এটা ফিগার অফ স্পিচের ইলাবোরেশনটা এখানে তারা ডিভাইস হিসেবে নিয়েছে। টু দ্য ফার্দেস্ট স্টেজ টু হুইচ ইনজেনুইটি ক্যান ক্যারি ইট, এবং এটা তারা এমন দূরবর্তী স্টেজে নিয়ে গেছেন যে এখানে খাঁটিত্ব বা আসলত্ব আর কি, অরিজিনালিটি যেটা, এটাকে ক্যারি করা গেছে। What simile is involved in the lines from Donne's poem A Valediction quoted from T.S. Eliot? আচ্ছা, কোন সিমিলি জড়িত রয়েছে জন ডানের ওই যে কবিতাটা, যে এ ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং, ওই কবিতাটার এই এ ভ্যালিডিকশন এই শব্দগুলো নেওয়া হয়েছে টি.এস. এলিয়টের রাইটিং থেকে। সরি, ভ্যালিডিকশন কোটেড বাই টি.এস. এলিয়ট, টি.এস. এলিয়ট নিয়েছেন ওই রাইটিং থেকে। তো সিমিলি বিটুইন a geographer's globe and the tear of the poet's beloved is involved in the lines quoted. বলা হচ্ছে যে টি.এস. এলিয়ট জন ডানের কবিতা থেকে যে লাইনটা নিয়েছেন এ ভ্যালিডিকশন, এইখানে মূলত একটা সিমিলি ব্যবহার করেছেন এই জিওগ্রাফারদের যে গ্লোব বা যে মানচিত্র সেটা, এবং টিয়ার অফ পোয়েটস বিলাভেড, পোয়েটের যে তোমার বিলাভেড রয়েছে, প্রেমিকা রয়েছে, তার যে চোখের পানি, সেই দুইটার ভেতরে একটা কম্প্যারিজন করা হয়েছে। ইজ ইনভলভ ইন দ্য লাইন্স কোটেড, এই লাইনের ভেতরে তিনি কোট করেছেন। হাউ ডাজ এলিয়ট ক্যারেক্টারাইজ ডান্স লাইন্স এ ব্রাসলেট অফ
bright here about the bone. আমাদের টিএস এলিয়ট তিনি জন ডানের একটা লাইনকে কিভাবে ব্যাখ্যা করছেন? লাইনটা কি? এ ব্রাসলেট অফ ব্রাইট হেয়ার অ্যাবাউট দ্য বোন. Eliot characterizes Dunn's line of verse quoted as telescoping of images and multiplied associations. টিএস এলিয়ট মূলত জন ডানের এই লাইনটা কোট করেছেন এবং বলেছেন যে এটা টেলিস্কোপিং অফ ইমেজ, অর্থাৎ দূর থেকে আহ, তোমার ইমেজ নিয়ে আসা। টেলিস্কোপিং বলতে দূর থেকে নিয়ে আসা। অ্যান্ড মাল্টিপ্লাইড অ্যাসোসিয়েশন, এবং বিভিন্ন যোগসূত্র স্থাপন করা। মানে যোগসূত্র স্থাপন করা বলতে একটা আরেকটার সাথে যে মিলিয়ে দেখা, কম্পেয়ার করা, সেটা। What does the force of the impeachment lie in? What does the force of the impeachment lie in? The force of impeachment lies in the failure of the conjunction, the fact that often the ideas are yoked but not united. বলা হচ্ছে the force of impeachment, যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে লাইজ ইন দ্য ফেলিওর অফ দ্য কনজাংশন। কনজাংশনের বা সংযোগের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার ভেতরেই এই বাতিলের যে শক্তি সেটা নিহিত রয়েছে। অভিশংসন বলতে কাইন্ড অফ সন্দেহ, অপবাদ। মানে এই অভিশংসন বিষয়টা ওই যে রাষ্ট্রপতিকে বাদ দিতে গেলে অভিশংসনের একটা সিস্টেম রয়েছে আর কি। এটা দক্ষিণ এশিয়াতে বেশি ব্যবহৃত হয়। যে অনেক সময় যাতে সংসদ ভেঙে দিতে, রাষ্ট্রপতিকে ভেঙে দিতে, রাষ্ট্রপতির ক্ষমতাকে কেড়ে নিতে এই অভিশংসন পদ্ধতিটা বেছে নেয় জাতীয় সংসদ। তো এটাকে বলা হয় কাইন্ড অফ হচ্ছে অভিযোগ। তো বলা হচ্ছে যে এই মেটাফিজিক্যাল পোয়েট্রির ক্ষেত্রে অভিযোগটা কি, অভিশংসনটা কি? অভিশংসনটা হচ্ছে যে একটা ব্যর্থতা, কনজাংশন করার ব্যর্থতা, দুইটার ভেতরে সংযোগ করার ব্যর্থতা। সেটা কি? দ্য ফ্যাক্ট দ্যাট অফেন দ্য আইডিয়াস আর ইয়কড বাট নট ইউনাইটেড। বলা হচ্ছে যে দুইটা আইডিয়াকে ইয়কড করা হয়, অর্থাৎ দুইটা আইডিয়াকে, একটা ধরো ওই যে গরুর লাঙল যখন দেয়, দুইজনের ঘাড়ের উপর একটা বাঁশ দিয়ে দেয় না, কমন, যেটার কারণে তারা ওই ইয়ের সাথে আটকে থাকে। তো বলতেছে এরকম দুইটা আইডিয়াকে এরকম জোয়াল দিয়ে ইয়ক্ট করে এক জায়গায় করা হয় ঠিকই, বাট নট ইউনাইটেড, কিন্তু একত্রিত হয় না। হ্যাঁ, তোমরা জানো যে ডক্টর জনসন তিনি এই মেটাফিজিক্যাল পোয়েট্রির একটা সংজ্ঞা দিয়েছিলেন যে হেটারোজেনিয়াস আইডিয়াস আর ইয়কড বাই ভায়োলেন্স টুগেদার। বলেছিলেন যে বিপরীতধর্মী আইডিয়া সেগুলোকে জোর করে ইয়ক্ট করানো হয়, জোয়াল পরানো হয়। তো এখানে আমাদের এই টিএস এলিয়ট বলতেছেন যে এই রাইটিং এ যে এই মেটাফিজিক্যাল পোয়েট্রির ক্ষেত্রে সবচেয়ে বড় যে অভিযোগটা সেটা হলো যে এটা দুইটা আইডিয়াকে সংযোগ করতে ব্যর্থ হয়। এই ব্যর্থতার মধ্যে নিহিত আর কি তার অভিযোগটা। এবং বলা হয় এখানে সত্য যে বিষয়টা সেটা হলো যে দুইটা আইডিয়াকে ইয়ক্ট করা হয় ঠিকই, জোয়াল পরানো হয়, বা বলতে পারো যে এখানে কম্পেয়ার করা হয় ঠিকই, কিন্তু ইউনাইটেড করানো যায় না, দুইটা আইডিয়া আলাদাই থেকে যায়। হাউ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ হারবার্ট? হিজ ল্যাঙ্গুয়েজ ইজ সিম্পল অ্যান্ড এলিগ্যান্ট। হারবার্টের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে খুবই সিম্পল অ্যান্ড এলিগ্যান্ট। হাউ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য মেটাফিজিক্যাল পোয়েটস? মেটাফিজিক্যাল পোয়েটদের ল্যাঙ্গুয়েজটা কেমন? অথবা হোয়াট ইজ দ্য জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য মেটাফিজিক্যাল পোয়েটস? এটা কেমন? দ্য ল্যাঙ্গুয়েজ অফ মেটাফিজিক্যাল পোয়েটস ইজ অ্যাজ এ রুল সিম্পল অ্যান্ড পিওর। বলা হচ্ছে যে মেটাফিজিক্যাল পোয়েটদের যে ল্যাঙ্গুয়েজটা, এটা একটা সিম্পল এবং পিওর ল্যাঙ্গুয়েজ। এবং এইটাই হচ্ছে নিয়ম, মানে মেটাফিজিক্যাল পোয়েট্রি লেখার ক্ষেত্রে এটা যেন একটা নিয়মে পরিণত হয়েছে যে মেটাফিজিক্যাল পোয়েট্রির যে ল্যাঙ্গুয়েজটা সেটা সিম্পল হবে এবং পিওর হবে। হোয়াট কাইন্ড অফ সিম্পলিসিটি ইজ অবজার্ভড ইন হারবার্টস ল্যাঙ্গুয়েজ? হারবার্টের যে ল্যাঙ্গুয়েজ, জর্জ হারবার্টের যে ল্যাঙ্গুয়েজ, সেখানে কোন ধরনের সিম্পলিসিটি আমরা খুঁজে পাই? দ্য সিম্পলিসিটি অফ হারবার্টস ল্যাঙ্গুয়েজ ইজ ক্যারিড অ্যাজ ফার অ্যাজ ইট ক্যান গো। বলা হচ্ছে হারবার্টের ল্যাঙ্গুয়েজের যে সিম্পলিসিটি, এটাকে
যতদূর সম্ভব মানে ক্যারি করা হয়, মানে যতক্ষণ না কোনো কঠিন ল্যাঙ্গুয়েজ নিয়ে আসার দরকার হচ্ছে ততক্ষণ এটা সিম্পল ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়। ইটস এ সিম্পলিসিটি ইমিউলেটেড উইদাউট সাকসেস বাই নিউমেরাস মডার্ন পোয়েটস। বলা হচ্ছে এটা হচ্ছে সিম্পলিসিটি যেটা ইমিউলেট করা হয় উইদাউট সাকসেস, মানে অসংখ্য মডার্ন পোয়েট যারা রয়েছে তারা এই সিম্পলিসিটিটাকে ইমিউলেট করে, বলতে পারো অনুকরণ করে, কপি করে বা ইমিটেট করে উইদাউট সাকসেস, কোনো রকম সফলতা ছাড়াই। মানে পরবর্তীর অনেক পোয়েটরা এইটাকে এমিউলেট করে কিন্তু তারা সফলতা পায় না। হাউ ইজ দ্য স্ট্রাকচার অফ হারবার্ট সেন্টেন্স? জর্জ হারবার্টের যে কবিতার সেন্টেন্স, সেই সেন্টেন্সের স্ট্রাকচার কি? দ্য স্ট্রাকচার অফ হারবার্ট সেন্টেন্স ইজ ফার ফ্রম সিম্পল, বাট দ্যাট ইজ নট এ ভাইস, দ্যাট ইজ এ ফিডেলিটি অফ থট অ্যান্ড ফিলিং। বলা হচ্ছে যে জর্জ হারবার্টের যে সেন্টেন্স, সেই সেন্টেন্সটা ফার ফ্রম সিম্পল, অর্থাৎ সিম্পলের চাইতে, মানে আইডিয়া গুলো সিম্পল, ল্যাঙ্গুয়েজ গুলো সিম্পল, বাট সেন্টেন্সটা অতটা সিম্পল না। এবং বলতেছে এটা কোনো দোষের না, ইটস নট এ ভাইস, দ্যাটস এ ফিডিলিটি অফ থট অ্যান্ড ফিলিং। বলা হচ্ছে এটা মূলত এক ধরনের বস্তুনিষ্ঠ বা কর্তব্যনিষ্ঠ এক ধরনের চিন্তা ভাবনা এবং ফিলিংস থেকেই এই তোমার স্ট্রাকচারটা তৈরি, বা বলতে পারো এক ধরনের অনুরক্তি থেকে এটা তৈরি, বা সততার সহিত তিনি এই কাজটা করেছেন, যে তার স্ট্রাকচার গুলো, সেন্টেন্সের স্ট্রাকচার গুলো একটু কঠিন। What method does Eliot suggest for defining metaphysical poetry? এলিয়ট কোন পদ্ধতিটাকে এখানে সাজেস্ট করছেন মেটাফিজিক্যাল পোয়েট্রিকে সংজ্ঞায়িত করার জন্য? এলিয়ট সাজেস্ট এ এ মেথড অপোজিট টু দ্যাট অফ জনসন। জনসন যে সংজ্ঞাটা দিয়েছিলেন সেটা ঠিক অপোজিট একটা পদ্ধতি তিনি এখানে সাজেস্ট করছেন। সেটা হলো দ্য মেথড অফ অ্যাজিউমিং দ্যাট দ্য পোয়েটস অফ দ্য 17th সেঞ্চুরি আপ টু দ্য রেভলিউশন ওয়ার দ্য ডিরেক্ট অ্যান্ড নর্মাল ডেভেলপমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট এজ। তিনি বলতেছেন যে এই মেথডটা হচ্ছে অ্যাজিউমিং দ্যাট দ্য পোয়েটস অফ দ্য 17th সেঞ্চুরি, মানে এই মেটাফিজিক্যাল পোয়েট্রিকে সংজ্ঞায়িত করার একটা মেথড হলো যে এমন কিছু অনুমান করা যে 17th সেঞ্চুরির যে পোয়েটরা, তাদের মূলত সরাসরি এবং নর্মাল ডেভেলপমেন্টটা হয়েছে প্রেসিডেন্ট এজ থেকে, মানে পূর্বের এজ থেকে এটা হয়েছে। এটা আলাদা কোনো বিষয় না। মানে এটা বলতে চাচ্ছে যে মেটাফিজিক্যাল পোয়েট্রি এটা আলাদা কোনো যে জায়গা জায়গা থেকে আসেনি, বা আলাদা কোনো এফোর্টে আসেনি, বরং এটা আগে থেকেই চলমান ছিল। আমরা যদি এমনিতে চিন্তা করি আমরা যদি এমনিতে চিন্তা করি তাহলে কিন্তু এরকমটা এলিমেন্ট আমরা উইলিয়াম শেক্সপিয়ারের অনেক কবিতাতেও পাবো। তো উইলিয়াম শেক্সপিয়ারের কবিতাগুলো আবার আরেকটু বিশেষ একটা ইয়ে আছে, সেটা হচ্ছে এগুলো সনেট। সুতরাং ওইগুলোকে মেটাফিজিক্যাল বলা যাচ্ছে না, কারণ সনেটের আকারে তিনি লিখেছেন। আর তার ঠিক পরপরেই আমাদের এই জন ডানের কবিতাগুলো। তাহলে এখানে বলতে চাচ্ছেন টি এস এলিয়ট যে জনসনের ঠিক অপোজিট, তিনি বলতেছেন যে মেটাফিজিক্যাল পোয়েট্রিকে সংজ্ঞায়িত করার একটা ইয়ে হচ্ছে অনুমান করা, যে এই যে বর্তমানে যে ধরনের কবিতাটা আছে সেটা আগের যে 17th সেঞ্চুরি যে পোয়েটরা ছিল তারাই মূলত ক্যারি করে এখানে নিয়ে এসেছে। এটা বলতে পারেন, এটা মেটাফিজিক্যাল পোয়েট্রি নতুন কোনো বিষয় না। What do the latter Elizabethan and Jacobean poets express in their verse? এলিজাবেথান এবং জ্যাকোবিয়ান পোয়েটরা তাদের ভার্সের ভেতরে কি এক্সপ্রেস করেছেন? They express in their verse a degree of development of sensibility in which not found, আচ্ছা, which is not found in any of the poets, however good it is. বলতে তারা মূলত প্রকাশ করতে চেয়েছেন যে তাদের ভার্সের মাধ্যমে এক ধরনের অনুভূতির বা সেন্সিবিলিটির এক ধরনের উন্নয়নের ডিগ্রি বা উন্নয়নের মাত্রা তারা প্রকাশ করতে চেয়েছেন, যেটা মূলত তখনকার প্রোজ রাইটিং এর ভেতরে পাওয়া যায়নি। এবং প্রোজ রাইটিংটা যত ভালোই হোক না কেন,
তো তার ভেতরে এই আমাদের যে সেন্সিবিলিটির যে ডেভেলপমেন্ট এটা পাওয়া যায়নি, যেটা এই কবিতার ভিতরে পাওয়া গেছে। এলিজাবেথান এবং জ্যাকোবিয়ান পোয়েটরা যেটা তাদের কবিতার ভিতরে এক্সপ্রেস করেছেন সেটা প্রোজ রাইটাররা করতে পারেননি। By whom were the latter Elizabethan and Jacobean dramatists directly and indirectly affected? কার দ্বারা এলিজাবেথান এবং জ্যাকোবিয়ান ড্রামাটিস্টরা, সে ডিরেক্টলি হোক আর ইনডিরেক্টলি হোক, কার দ্বারা এফেক্টেড? Except Marlowe, they were directly or indirectly affected by Montaigne. আহ, এই এর পুরো নামটা কি জানো, ভুলে গেলাম। মন্টেইন নামে একজন নাট্যকার। তো বলা হচ্ছে তার দ্বারা এই ল্যাটার এলিজাবেথান এবং জ্যাকোবিয়ান সমস্ত ড্রামাটিস্টরা প্রভাবিত, এক্সেপ্ট মার্লো। ক্রিস্টোফার মার্লো ছিল, ক্রিস্টোফার মার্লো ছাড়া। ডক্টর ফস্টাসের যে রাইটিং, ক্রিস্টোফার মার্লো। ভুল বললাম নাকি? ডক্টর ফস্টাসই তো মনে হয় লিখেছে, ক্রিস্টোফার মার্লো। যাই হোক, তার ওই ওই রাইটিংটার বলতেছেন যে মার্লো ছাড়া বাকি সমস্ত রাইটাররা মূলত এই মন্টেইন এর দ্বারা প্রভাবিত। হাউ ওয়াজ মার্লো অ্যাজ অ্যান এলিজাবেথান ড্রামাটিস্ট? এলিজাবেথান ড্রামাটিস্টে মার্লো কেমন ছিলেন? অ্যাজ অ্যান এলিজাবেথান ড্রামাটিস্ট হি ওয়াজ দ্য প্রোজিডিয়াস ইন্টেলিজেন্স। বলা হচ্ছে যে একজন এলিজাবেথান ড্রামাটিস্ট হিসেবে তিনি ছিলেন বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম, মানে অগ্রগামী, বা বলতে পারো হচ্ছে উম, কি বলে, অসাধারণ এক কথায়, প্রোজিডিয়াস। হাউ আর থট অ্যান্ড ফিলিং রিলেটেড টু চ্যাপম্যান? ইন চ্যাপম্যান হোয়ার, আচ্ছা, ইন চ্যাপম্যান দেয়ার ওয়াজ এ ডিরেক্ট সেন্সুয়াস অ্যাপ্রিহেনশন অফ থট। চ্যাপম্যানের ভেতরে একটা সরাসরি অনুভূতির যে অ্যাপ্রিহেনশন, বোঝাপড়া, সেটা ছিল। অর এ রিক্রিয়েশন অফ থটস, অফ থট ইনটু ফিলিং, অথবা রিক্রিয়েশন ঘটেছে থট থেকে ফিলিংসে যাওয়া, অর্থাৎ একটা চিন্তা, চিন্তা থেকে একেবারে গভীর চিন্তা, আবেগে পরিণত হওয়া, সেই জায়গাটায় গেছে। তোমরা চ্যাপম্যান সম্পর্কে জেনেছো অলরেডি, যে ওই যে সেকেন্ড ইয়ারে পড়েছিল না, যে অন লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার, অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার বাই কিটস। তো সেই চ্যাপম্যান হচ্ছে এই চ্যাপম্যান যে কিনা হোমারের যে গ্রিক ভাষায় লেখা ইলিয়াড রাইটিংটা, সেটা তিনি ট্রান্সলেট করেছিলেন ইংলিশে। এবং এটা জন কিটস পড়েছিলেন, পড়ে তিনি অভিভূত হয়েছিলেন এবং তারপরে তিনি ওই কবিতা লিখেছিলেন। হোয়াট সিমিলারিটি ডাজ এলিয়ট ফাইন্ড বিটুইন চ্যাপম্যান অ্যান্ড ডান? কোন ধরনের সিমিলারিটি এলিয়ট পেয়েছেন এই চ্যাপম্যান এবং ডানের মাধ্যমে, ডানের মধ্যে? এলিয়ট ফাইন্ডস সিমিলারিটি বিটুইন চ্যাপম্যান অ্যান্ড ডান ইন দ্য ফ্যাক্ট দ্যাট ইন অর্ডার, আচ্ছা, in both there is a direct sensuous apprehension of thought or a recreation of thought into feeling. এই দুইজনের মধ্যে একটা সিমিলারিটি পেয়েছেন, সেটা হলো তারা দুইজনই ডিরেক্ট সেন্সুয়াস অ্যাপ্রিহেশন অফ থটটাকে তারা তুলে ধরেছেন বা নিয়ে এসেছেন তাদের রাইটিং এ, অথবা রিক্রিয়েশন অফ থট ইনটু ফিলিংস, অথবা পুনরায় তৈরি করেছেন থট গুলোকে আবেগে পরিণত করেছেন আর কি। এগুলো, এই ফ্রেজগুলো এইভাবে লিখতে হবে, হ্যাঁ। ডিরেক্ট সেন্সুয়াস অ্যাপ্রিহেনশন অফ থট, অথবা এ রিক্রিয়েশন অফ থট ইনটু ফিলিং। এগুলোকে বানানোর ইয়ে নাই, সুযোগ নেই, এগুলো এইভাবে লিখতে হবে। আমি বলছি না এগুলো কোটেশন, কিন্তু এগুলো, ওই ফ্রেজগুলো খুব জরুরি। ইন হুইচ সেঞ্চুরি ডিড এ ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি সেট ইন? কোন শতকে এই ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটিটা প্রতিষ্ঠা পায়? এ ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি সেট ইন দ্য লেট ইন দ্য 7th সেঞ্চুরি। বলতেছে এই ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটিটা, এইটা প্রতিষ্ঠিত হয়েছিল তোমার সপ্তদশ শতকে। সপ্তদশ শতক মানে হচ্ছে 1601 থেকে 1700 সাল পর্যন্ত।
Okay. What were the general characteristics of the sentimental age? Sentimental age এর সাধারণ বৈশিষ্ট্যগুলো কি? The poets of the sentimental age revolted against the কি ratiocination or descriptive. Ratiocination মানে কি? Ratiocination. Ratiocination যুক্তিবাদী। আচ্ছা, রেশিও সিআইএনএ, আমি কি ভুল লিখলাম? অনুপাতমূলক আর কি। আচ্ছা, ও রেশিও তো কথা ছিলই, অনুপাতমূলক। আচ্ছা, বলতেছে যে দ্য পোয়েট অফ দ্য সেন্টিমেন্টাল এজ এর পোয়েটরা রিভোল্টেড এগেইনস্ট দ্য রেশিওসিনেটিভ, অর্থাৎ অনুপাত অনুপাতমূলক যে অনুপাত মানে রেশিওসিনেটিভ, এটা কাইন্ড অফ একটা টার্ম, বা যেমন ডিসক্রিপটিভ বর্ণনামূলক, এইগুলোর এগেনস্টে তখনকার পোয়েটরা, সেন্টিমেন্টাল এজের পোয়েটরা তারা রিভোল্ট করেছিলেন, বিদ্রোহ করেছিলেন। দে থট অ্যান্ড ফেল্ট বাই ফিটস আনব্যালেন্স অ্যান্ড রিফ্লেক্টেড। তারা মনে করেছিল এবং অনুধাবনও করেছিল যে বাই ফিটস আনব্যালেন্সড এবং রিফ্লেক্টেড, অর্থাৎ ওই রাইটিং গুলো, ওই সময় রাইটিং গুলো সব যেন কেমন থমকে থাকতো, ব্যালেন্স থাকতো না, এবং কপি কপি রিফ্লেক্টেড মনে হতো একটা আরেকটা। In which case would the metaphysical poets not have been classified as metaphysical poet? কোন ক্ষেত্রে মেটাফিজিক্যাল পোয়েটরা নট হ্যাভ বিন ক্লাসিফাইড, তাদেরকে মূলত শ্রেণী বিভাজন করা যায়নি অ্যাজ এ মেটাফিজিক্যাল পোয়েট? কোন ক্ষেত্রে? হ্যাড দ্য কারেন্ট অফ পোয়েট, এটা আসবে না, হ্যাঁ, এইসব এত বড় প্রশ্ন আসে না, যদি এখানকার প্রশ্নগুলো সব বড় বড়ই ম্যাক্সিমাম ক্ষেত্রে। তারপরে, ইন হোয়াট সেন্স অ্যাকর্ডিং টু এলিয়ট ইজ আ পোয়েট বেটার when he or more intelligent? কোন দিক দিয়ে একটা পোয়েট বেশি যোগ্য, বেশি বেটার, যখন সে একই সঙ্গে ইন্টেলিজেন্ট এবং হচ্ছে ভালো মানুষ? A poet is better when he is more intelligent, in the sense that he is more intelligent, he will have more interest. আচ্ছা, একটা পোয়েট বেটার, অধিকতর ভালো, when he is more intelligent, এই সেন্সে, অর্থাৎ যে সে যদি খুব বেশি জ্ঞানী হয়, ইন্টেলিজেন্ট হয়, সেদিক দিয়ে একজন পোয়েট খুব ভালো। দ্যাট when he is more intelligent he will have more interest, কারণ বলা হচ্ছে যদি সে আরো বেশি ইন্টেলিজেন্ট হয়, মেধাবী হয় বা বুদ্ধিজীবী টাইপের হয়, তাহলে তার আরো ইন্টারেস্ট বেড়ে যাবে, মানে লেখালেখি, রাইটিং বা পড়াশোনায় ইন্টারেস্ট বেড়ে যাবে। হোয়াট ইন দ্য মেটাফিজিক্যাল পোয়েটস ডাজ এলিয়ট প্রেইজ, দো হি অ্যাডমিটস দ্যাট দে হ্যাড ফল্ট? মেটাফিজিক্যাল পোয়েটদের ভেতরে কোন জিনিসগুলো এলিয়ট প্রশংসা করেছেন? দো হি অ্যাডমিটস দ্যাট দে হ্যাড ফল্ট, যদিও তিনি স্বীকার করেছেন যে মেটাফিজিক্যাল পোয়েটদের ফল্ট রয়েছে, মেটাফিজিক্যাল পোয়েটদের ফল্ট রয়েছে, এটা তিনি স্বীকার করেছেন, তারপরে সেখানে কিছু জিনিস তিনি আবার ইয়ে করেছেন, তোমার কি বলে এটাকে, প্রেইজ করেছেন, প্রশংসা করেছেন। হোয়াট ইজ নট এ পার্মানেন্ট নেসেসিটি ফর পোয়েটস? পোয়েটদের জন্য কোন জিনিসটা একেবারে পার্মানেন্ট না, পার্মানেন্ট প্রয়োজন না? টু বি ইন্টারেস্টেড ইন ফিলোসফি অর ইন এনি আদার সাবজেক্ট ইজ নট এ পার্মানেন্ট নেসেসিটি ফর দ্য পোয়েটস। বলা হচ্ছে যে টু বি ইন্টারেস্টেড ইন ফিলোসফি, ফিলোসফি বা দর্শনে আগ্রহ দেখানো, অথবা অন্য কোনো সাবজেক্টে আগ্রহ দেখানো, এইটা পোয়েটদের জন্য পার্মানেন্ট কোনো বিষয় না। মানে আমি কবি হয়েছি বলে যে আমাকে কোনো একটা সাবজেক্ট বা ফিলোসফি, দর্শন, এগুলোর উপরে বেশি ফোকাস করতে হবে, এরকম না।
What does our civilization compared? Our civilization comprehend, sorry, compare না comprehend. আমাদের civilization বলতে কি বোঝানো হয়েছে? Our civilization comprehends great variety and complexity. আচ্ছা, হোয়াট ডাজ, তাই না? আচ্ছা, আমাদের সিভিলাইজেশন কোন জিনিসগুলোকে কম্প্রিহেন্ড করেছে, বুঝতে পেরেছে বা তুলে ধরেছে? আওয়ার সিভিলাইজেশন কম্প্রিহেন্ডস গ্রেট ভ্যারাইটি অ্যান্ড কমপ্লেক্সিটি। আমাদের সিভিলাইজেশন আমাদের জন্য ব্যাপক বৈচিত্র্যতা এবং জটিলতা নিয়ে এসেছে। হোয়াট ডাজ এলিয়ট থিঙ্ক অ্যাবাউট লুকিং ইনটু আওয়ার হার্টস? হোয়াট ডাজ এলিয়ট থিঙ্ক, এলিয়ট কি মনে করেন অ্যাবাউট লুকিং ইনটু আওয়ার হার্টস, আমাদের হৃদয়ের ভেতরে তাকানো, আমাদের হৃদয়ের ভেতরে দেখা বা চেক করা, এই বিষয়ে আমাদের এই এলিয়ট কি মনে করে? হি সেইজ দ্যাট লুকিং ইনটু আওয়ার হার্ট ইজ নট লুকিং ডিপ এনাফ। তিনি বলেছেন যে আমাদের হৃদয়ের দিকে তাকানো বা হৃদয়ের আহ, খোঁজ খবর নেওয়া মানে এই না যে আমরা ডিপ, পর্যাপ্ত ডিপে সার্চ করতেছি। মানে আমাদের হৃদয় বা মনের ভেতরেই সবকিছু সার্চ করা মানে এই না যে একবারে আহ, আমরা ডিপ লেভেলে পৌঁছাতে পারতেছি, তা না। হোয়াট মোর দেন লুকিং ইনটু হার্টস ইজ নেসেসারি অ্যাকর্ডিং টু এলিয়ট? দরকার নাই। What does Eliot want to conclude about the metaphysical poets? মেটাফিজিক্যাল পোয়েটদের ক্ষেত্রে তিনি কিভাবে এর পরিসমাপ্তি করতে চেয়েছেন? Eliot wants to conclude that the metaphysical poets are in the direct current of English poetry. মেটাফিজিক্যাল পোয়েট্রির ক্ষেত্রে এলিয়ট একটা বিষয়ে উপসংহার টানতেছেন, সেটা হলো যে মেটাফিজিক্যাল পোয়েটরাও, এরা হচ্ছে ইংলিশ পোয়েট্রির সরাসরি কারেন্টেই রয়েছে, ওই স্রোতেই রয়েছে, এরকম না যে তারা আলাদা। And that their faults should be reprimanded by the standards rather than coddled by antiquarian affectation. আচ্ছা, এখানে বলতেছে তারা আমাদের মেইন যে মেইন স্ট্রিম যে পোয়েটরা রয়েছে তাদের সেই কাতারেই রয়েছে। দ্যাট দেয়ার ফল্ট শুড বি রিপ্রাইমেন্ডেড, এবং এই জন্য তাদের ফল্ট গুলোকে আমরা কনসিডার করতে পারি কিভাবে? বাই দিস স্ট্যান্ডার্ড রাদার দেন কোডেলড। অর্থাৎ আমরা আমাদের যে স্ট্যান্ডার্ড, আমাদের যে মানটা রয়েছে সেই মান দিয়ে আমরা তাদের যে রাইটিং এর ভুল ত্রুটিগুলো সেগুলোকে আমরা তোমার করতে পারি, হচ্ছে আহ, কি বলে এটাকে, তাদের ফল্ট গুলোকে আমরা ঠিকঠাক করতে পারি এবং যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ডেই। এবং এইটা রাদার দেন কোডল্ড, অর্থাৎ আমরা এটাকে আহ, বেশি খুব গদগদ হয়ে হয়ে যাওয়া বা মানে ধরো মেটাফিজিক্যাল পোয়েট্রি পেয়েছি, এবার এটা পেয়ে আমরা খুব একবারে আত্মহারা হয়ে গেলাম, ব্যাপারটা এরকম না। তিনি বলতেছেন যে এত গদগদ হওয়ার কিছু নাই, বরং এই পোয়েটরা আমাদের নিজেদের যে স্রোতধারা রয়েছে, প্রধান মেইন স্ট্রিম যে কবিরা রয়েছে ইংলিশ, তাদের মতোই তারা, তারা আর আলাদা কিছু না। আর এখানে আরেকটা কথা বলা হচ্ছে যে অ্যান্টিকোয়ারিয়ান মানে প্রাচীন, প্রাচীন প্রত্নতাত্ত্বিক যে সময়, সেই অ্যাফেক্টেশন থেকেই সেইটার প্রভাবটা রয়েছে এর রাইটিং এর ভেতরে। আচ্ছা, আমি যদি একটু বুঝায় বলি, সেটা হচ্ছে তিনি এলিয়ট মনে করেন এবং তিনি শেষ করতে চাচ্ছেন মেটাফিজিক্যাল পোয়েট্রি রাইটিংটা এই বলে যে মেটাফিজিক্যাল পোয়েটরা এরা আমাদের ইংলিশ পোয়েট্রির ডিরেক্ট কারেন্টে রয়েছে এবং তাদের ফল্টসকে আমরা এখানে বিবেচনা করতে পারি বাই দ্য স্ট্যান্ডার্ড রাদার দেন কোরলড বাই অ্যান্টিকোয়ারিয়ান অ্যাফেক্টেশন। আমরা হচ্ছে আমাদের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ডে আমরা এটাকে ঠিকঠাক করতে পারি, এখান থেকে আলাদা করে প্রাচীন কারোর সঙ্গে যে ওই যে আমরা যেটা বলতেছিলাম টাচ স্টোন মেথড, ওই টাচ স্টোন মেথড না করে আমরা করতে পারি, এটাকে জাজ করতে পারি। মানে ব্যাপারটা এরকম যে দেশের বিদ্যমান আইনের ভেতর থেকে আমরা এইটার বিচার করতে পারি, আমাদের এর জন্য আলাদা করে ওই সংবিধান ঘাটাঘাটি করা লাগবে না, ব্যাপারটা এরকম আর কি কথাটা। হোয়াট ডাজ এলিয়ট রিগ্রেটস অ্যাবাউট গিয়ারসনস অ্যান্থোলজি? গিয়ারসনের অ্যান্থোলজির ব্যাপারে আমাদের এলিয়টের রিগ্রেটটা কি, আক্ষেপটা কি? এলিয়ট রিগ্রেটস দ্য ওমিশন অফ
Townsend's beautiful poem Dialogue Between a Pilgrim and Time from Gearson's Anthology. এলিয়ট তিনি আক্ষেপ করছেন যে টাউনসেন্ড সেন্সের যে চমৎকার যে সুন্দর কবিতাগুলি সেগুলো না থাকা, বিশেষ করে তার কবিতাটা যেটা হচ্ছে ডায়ালগ বিটুইন এ পিলগ্রিম অ্যান্ড এ টাইম, এই কবিতাটা না থাকা, এই গিয়ারসনের যে অন্থোলজি বা গিয়ারসনের যে সংকলন, কবিতা সংকলন, সেটার ভিতরে এই টাউনসেন্ডের এই বিউটিফুল কবিতাটা নাই, ডায়ালগ বিটুইন পিলগ্রিম অ্যান্ড টাইম, এবং এই জন্য তিনি রিগ্রেট করছেন, আক্ষেপ করছেন। হোয়াট ইজ ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি? Dissociation of sensibility is a literary term first used by T.S. Eliot in his poetry, in his essay The Metaphysical Poets. বলা হচ্ছে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি, এটা হচ্ছে একটা লিটারেরি টার্ম যেটা টি.এস. এলিয়ট সর্বপ্রথম ব্যবহার করেছেন তার এই মেটাফিজিক্যাল পোয়েটস নামক এই এসেতে। It refers to the way in which intellectual thoughts was separated from the experience of feeling in 17th century poetry. এটা নির্দেশ করে, রেফার করে একটা পদ্ধতিকে, যে পদ্ধতিতে ইন্টেলেকচুয়ালরা, বুদ্ধিজীবীরা ভেবেছিল, আচ্ছা, ইন্টেলেকচুয়াল থট অর্থাৎ বুদ্ধিভিত্তিক যে চিন্তা ভাবনাগুলি সেগুলো সেপারেটেড করা হয়েছিল ফ্রম দ্য এক্সপিরিয়েন্স অফ ফিলিংস, অর্থাৎ 17th সেঞ্চুরি পোয়েট্রির যে তোমার ফিলিংস এর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে ইন্টেলেকচুয়াল থট গুলোকে আলাদা করা হয়েছিল। মানে কবিতার ভেতরে যে জ্ঞানী কথাবার্তাগুলো থাকবে সেগুলোকে আলাদা করা হয়েছিল আহ আবেগ ঘন যে পোয়েট্রির যে কথাবার্তা সেগুলো থেকে। মানে আবেগ এবং জ্ঞান এই দুটাকে আলাদা করা হয়েছিল, এবং এই আবেগ এবং জ্ঞানকে আলাদা করাকেই বলা হচ্ছে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। অর্থাৎ তোমার জ্ঞানের মধ্যে গুরু গাম্ভীর্যতার সহিতে তোমার যেই বিষয়গুলো থাকে সেগুলোর সাথে সস্তা সেন্সিবিলিটি বা আবেগ অনুভূতি এগুলোকে আলাদা করা হয়েছিল। এগুলোকে আলাদা করলে কি হয়? এক কথায় এমনি সাধারণভাবে চিন্তা করো যে যখনই তুমি সিরিয়াসনেস এর ভেতর থেকে লাইট যে আইডিয়া গুলো সেগুলোকে যখন আলাদা করবা, তার মানে কি হয়, লাইটটা আরো লাইট হয়ে যাবে আর সিরিয়াসনেসটা এত বেশি সিরিয়াস হয়ে যাবে যে ওইটা আর ভাল লাগবে না তখন পড়তে বা ওই নাটক দেখতে। এই জন্য কোনো একটা নাটক বা সিনেমার মধ্যে দেখবা যে ওই কমেডি টাইপেরও থাকে, আবার সিরিয়াসনেসটাও থাকে। তো রাইটিং এর ভেতরে এটা বলতেছে যে রাইটিং এর ভেতরেও এই সিরিয়াসনেস বা ইন্টেলেকচুয়াল থটকে সেপারেট করা যাবে না এই আবেগ থেকে, এবং এটা যদি সেপারেট করা হয় তাহলে হবে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। অর্থাৎ সেন্সকে, অনুভূতিকে ডিসোসিয়েশন করা হলো, আলাদা করা হলো, পৃথক করা হলো। অ্যাসোসিয়েশন মানে এক জায়গায় করা, আর ডিসোসিয়েশন মানে আলাদা করা। আচ্ছা, হোয়াই ডাজ টি.এস. এলিয়ট প্রেইজ দ্য মেটাফিজিক্যাল পোয়েট? তিনি কেন মেটাফিজিক্যাল পোয়েটদেরকে, টি.এস. এলিয়ট প্রশংসা করেছেন? Eliot praises in the metaphysical poets their tendency to be engaged in the task of trying to find the verbal equivalent for states of mind and feeling. এলিয়ট তিনি প্রশংসা করেছেন মেটাফিজিক্যাল পোয়েটদেরকে তাদের টেন্ডেন্সির কারণে, যে টেন্ডেন্সিটা সবসময়ের জন্য নিবেদিত ছিল আহ তোমার একটা কাজে। সে কাজটা হচ্ছে ট্রাইং টু ফাইন্ড দ্য ভার্বাল ইকুইভ্যালেন্ট, অর্থাৎ মনের যে অবস্থা, মনের যে আবেগ, সেগুলোর ঠিক কথিত সেগুলো যাতে লিখা যায়, সেগুলোর লিখা যায় সেরকম ভার্বাল ইকুইভ্যালেন্ট বা এরকম ভার্বাল কথাবার্তা তারা খুঁজে বেরিয়েছেন, এবং সেটা করতে তারা এঙ্গেজ থেকেছেন, নিবেদিত থেকেছেন। ধরো ব্যাপারটা এরকম, একটু চিন্তা করে এই জায়গাটাতে। তুমি বলতেছো এসে যে আমার পেটের ভেতরে ব্যথা করতেছে, আর আমি তখন বুঝে নিলাম যে জ্বালা করা যেটা সেটাই মনে হয় ব্যথা, তুমি ওইটাকে এসে হয়তো বা ব্যথা বলতেছো। তার মানে ব্যথা তো দেখা যায় না, তাই না? ব্যথা দেখা যায় না, জ্বালা দেখা যায় না, মাথা ব্যথা করতেছে দেখা যায় না। তারপরেও কিভাবে তোমার মাথা ব্যথা আর আমার মাথা ব্যথা একই রকম হচ্ছে আমাদের ভেতরে, এটা আমরা বুঝি কেমনে? তুমি এসে যখন বলতেছো আমার মাথা ব্যথা করতেছে, ডাক্তার মাথা ব্যথার ওষুধ দিয়ে দিচ্ছে, মাথা ব্যথা সেরে যাচ্ছে। ডাক্তার কিভাবে বুঝলো যে তোমার যেটা মাথা ব্যথা করতেছে সেটাকেই মাথা ব্যথা বলে? সেটাকেই, সেটা যে মাথা ব্যথা, এটা কিভাবে? এটা তো জ্বালাও হতে পারে। তুমি যেটাকে জ্বালা বলতেছো সেটা আমার সেন্সে তো বলতেও পারে যেটা মাথা ব্যথা, তাই না? কিন্তু এরকমটা হয় না। তো ব্যাপারটা এরকম যে আমাদের এই মেটাফিজিক্যাল পোয়েটরা তারা মূলত এই সমস্ত মনের এবং মাইন্ডের যে আবেগ অনুভূতি সেগুলোর জন্য ওয়ার্ড খুঁজেছেন, সেগুলোকে এক্সপ্রেস করার জন্য।
ভার্বাল ইকুইভ্যালেন্ট খুঁজেছেন এবং এইটাকে আমাদের টিএস এলিয়ট প্রশংসা করতেছেন। মনে হয় বুঝাইতে পারি নাই। আচ্ছা, এই ভিডিওটা আবার শুনবা, তাহলে দেখবা বুঝে যাবা। হোয়াট ডাজ এলিয়ট মিন বাই সেন্সিবিলিটি? এলিয়ট সেন্সিবিলিটি বলতে কি বোঝাচ্ছেন? বাই সেন্সিবিলিটি এলিয়ট মিনস এ ফিউশন অফ থট অ্যান্ড ফিলিং। সেন্সিবিলিটি বলতে এলিয়ট এখানে বোঝাচ্ছেন একটা ফিউশন, একটা মিশ্রণ, এই আবেগ অনুভূতি এবং এর সাথে চিন্তা ভাবনা, থট, জ্ঞান, এগুলোর একটা মিশ্রণকে তিনি বলতেছেন তোমার সেন্সিবিলিটি। হাউ ডিড জনসন অ্যাকর্ডিং টু এলিয়ট ডিফাইন মেটাফিজিক্যাল পোয়েট্রি? জনসন কি বলতেছেন মেটাফিজিক্যাল পোয়েট্রি এলিয়টের মতে, বা তিনি কিভাবে এটাকে ডিফাইন করেছেন জনসন? অ্যাকর্ডিং টু এলিয়ট, জনসন ডিফাইন্ড মেটাফিজিক্যাল পোয়েট্রি বাই ইটস ফল্টস। এলিয়টের মতে জনসন তিনি মেটাফিজিক্যাল পোয়েট্রিকে এর ভুল দ্বারা সংজ্ঞায়িত করেছেন। যেমন হচ্ছে তিনি তার কথাই তুলে বলতেছেন যে এটা হচ্ছে মোস্ট হেটারোজিনিয়াস আইডিয়াজ আর ভায়োলেন্ট টুগেদার, মানে জোর করে ভিন্ন ধর্মী অপোজিট আইডিয়াগুলোকে এক জায়গায় করা হয়। তার মানে এটা নেগেটিভ কথাটা বলতেছেন শুধু। হোয়াই ইজ ডান মোর সাকসেসফুল দেন কাউলি? বলা হচ্ছে আব্রাহাম কাউলি সে হচ্ছে তোমার সর্বপ্রথম এই মেটাফিজিক্যাল পোয়েট্রি সে লেখা শুরু করে, কিন্তু তারপরে জন ডান কেন এত বেশি সাকসেসফুল, তাই না? তো বলা হচ্ছে যে ডান ইজ মোর সাকসেসফুল দেন কাউলি বিকজ ইন ডেভেলপিং কম্প্যারিজন, এবং এটা ঘটেছে তোমার কম্প্যারিজনের ডেভেলপমেন্টের জন্য আর কি। জন ডান আরো বেশি সাকসেসফুল হয়েছে কারণ তিনি কম্প্যারিজন করার ক্ষেত্রে উন্নয়ন সাধন করেছেন। হি ইউজেস ব্রিফ ওয়ার্ডস অ্যান্ড সাডেন কন্ট্রাস্ট। আমাদের জন ডান তিনি সংক্ষিপ্ত ওয়ার্ড ব্যবহার করেছেন এবং হঠাৎ করে তিনি কন্ট্রাস্ট দেখিয়েছেন, মানে এক কথায় কনসেপ্ট গুলোকে তিনি খুব ভালোভাবে ব্যবহার করেছেন, যেটা আব্রাহাম কাউলি অত ভালোভাবে পারেন, এবং যার জন্যই ডান বেশি সাকসেসফুল। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এই মেটাফিজিক্যাল পোয়েট্রির উপরে ব্রিফ কোশ্চেন গুলো। তোমাদের এখন পর্যন্ত যদি কোনো কিছু না জানা থাকে তাহলে জানতে পারো, যে মানে না জানা বলতে এরকম যে বুঝতে পারো নাই আর কি, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এইখানে এই ব্রিফ কোশ্চেনে তো আর না বোঝা তেমন কিছু থাকে না। তো ব্রিফ কোশ্চেনে বুঝতে পারো না এমন কিছু থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। যদিও এই যে এখানে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি, অ্যাসোসিয়েশন অফ সেন্সিবিলিটি, এগুলো আমরা যখন ওই যে শর্ট কোশ্চেন পড়বো সামনের ক্লাসে তখনই আমরা অনেক কিছু বুঝে ফেলবো। ওখানেও যদি বুঝতে সমস্যা হয় তো ব্রড কোশ্চেনে গিয়ে আবার ওটা পড়তে হবে। তো আমরা বুঝেই ফেলবো আর কি। আচ্ছা, এখন বলো কারো কিছু বলার থাকলে, নইলে আমরা ক্লাসটা শেষ করে দেবো। আচ্ছা, ধরে নিচ্ছি কারো কিছু বলার নাই। তো ঠিক আছে, তাহলে ভালো থেকো, আজকে এ পর্যন্তই। তোমাদের ক্লাস আবার নেক্সট রবিবারে। তো সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।